আমি মোহাম্মদ হুমায়ুন খালিদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের একটি ক্লাস পরিচালনা করতে যাচ্ছি। কোর্সের নাম হচ্ছে বলবিদ্যা, আর কোর্স কোড হচ্ছে 212701। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বলবিদ্যা কোর্সের নাম বলবিদ্যা আর অধ্যায় চতুর্থ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ক্ষেত্রে কণার গতি, এই চ্যাপ্টারটা আলোচনা করব। আর এখানে আজকে আমরা শুরুতেই দেখব কৌণিক বেগ কী এবং রৈখিক বেগ কী। তাহলে আসো দেখি একটা চিত্রের সাহায্যে কৌণিক বেগ ব্যাখ্যা করি। দেখো, এই চিত্রটি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি বস্তুকণা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তো বস্তুকণাটি কোনো এক মুহূর্তে এতে আসলো, এর ঠিক টি সময় পর, ক্ষুদ্র সময় টি সময় পর বিতে গেল। তাহলে দেখো তো খেয়াল করে কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করছে। তাহলে দেখো এখানে লিখি আমরা এ ও বি, তাহলে এই কোণটা আমরা থিটা ধরলাম। তাহলে খেয়াল করো, বস্তুকণা অতি ক্ষুদ্র সময় টিতে এ হতে বিতে গেল, অর্থাৎ কেন্দ্রে এ ও বি আমরা থিটা ধরেছি, এই কোণ তৈরি করলো। তাহলে এখন কৌণিক বেগ কী? তাহলে কৌণিক বেগ হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু একক সময়ে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক বেগ। দেখো, এই কোণকে আমরা কৌণিক সরণ বলতে পারি। তাহলে দেখো, কৌণিক বেগ লিখবা ওমেগা প্রতীক দিয়ে। তাহলে ওমেগা সমান থিটা বাই টি। তাহলে দেখো তো, টি ওয়ান ধরলে ওমেগা সমান থিটা হয় না? তাহলে আমরা সংজ্ঞা পেয়ে গেলাম, অর্থাৎ একক সময়ে বস্তু যে কৌণিক সরণ অতিক্রম করে তাকে বলা হয় কৌণিক বেগ। আর কৌণিক বেগের সমীকরণ হচ্ছে এটা, ওমেগা সমান থিটা বাই টি। এবার আসো রৈখিক বেগ কী। তাহলে দেখো, রৈখিক বেগ দেখো, রৈখিক বেগ আমরা ভি প্রতীক দিয়ে লিখব। ভি সমান আমরা জানি দূরত্ব বাই সময়, এই দূরত্বকে সরণ বলা যায়। তাহলে দেখো, রৈখিক বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে এখন আমি তোমাদের এই কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি এটা একটু ব্যাখ্যা করব। এর জন্য একটি চিত্র আঁকাচ্ছি, এগুলো মুছে ফেলি। তাহলে দেখো, তাহলে তোমরা সবাই লিখো রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন। দেখো, এটা আমি একটি বৃত্তাকার গতি চিত্র থেকে বলতে পারবো। সবাই আঁকায় নাও। ধরো, এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে স্পর্শ আঁকালাম। আর এটা হচ্ছে তোমার একটি অক্ষরেখা বলতে পারো, এটা আমরা একটু পরে ওমেগা নাম দিব। এই যে ওমেগা, এটা আর, এটা হচ্ছে ভি। তাহলে দেখো, চিত্রে আমরা উল্লেখ করেছি কৌণিক বেগ ওমেগা, রৈখিক বেগ ভি, আর আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য এই চিত্রটা লাগবে। এই চিত্রটা তোমরা অঙ্কন করে নাও। দেখো, এই চিত্রে আমি দেখিয়েছি আর ব্যাসার্ধের এবং ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তপথে একটি বস্তুকণা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। বস্তুকণাটি ঘুরতে ঘুরতে কোনো এক মুহূর্তে এতে আসলো। তাহলে এতে একটি স্পর্শক অঙ্কন করছি। দেখো, এ ডি, খেয়াল করো। তাহলে এ বিন্দুতে যে স্পর্শক আছে এ ডি, এই এ ডি হচ্ছে রৈখিক বেগের দিক। আর কৌণিক বেগের দিক হচ্ছে, দেখো এই যে আমি একটি ও বিন্দু দিয়ে দেখো এক্স ওয়াই অক্ষ কল্পনা করছি। তাহলে এক্স ওয়াই অক্ষটি হচ্ছে কৌণিক বেগ ওমেগা এর দিক। তাহলে বলো, রৈখিক বেগের দিক কি? এ ডি স্পর্শক বরাবর। আর কৌণিক বেগের দিক কি? এক্স ওয়াই অক্ষ বরাবর। তো যা হোক, দিক একটু পরে লাগবে, আমরা আগে আসো এই সম্পর্কটা প্রতিষ্ঠা করে নেই।
তাহলে তোমরা শুরু করো, লেখো ধরি ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে একটি বস্তুকণা ভি রৈখিক বেগে এবং ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। তাহলে চিত্র হতে আমরা দেখো এগুলো ধরতে পারি। ধরি, লেখো ধরি কৌণিক বেগ ওমেগা, রৈখিক বেগ ভি, বৃত্তের ব্যাসার্ধ আর, পর্যায়কাল টি। তো নিশ্চয়ই তোমরা জানো পর্যায়কাল কাকে বলে। তাহলে আরেকবার জেনে নাও, একটি বস্তু বৃত্তপথে একবার ঘুরতে যে সময় লাগে এটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে আমরা পর্যায়কাল কি দিয়ে প্রকাশ করলাম বলো? টি প্রতীক দিয়ে। এখন তোমরা নিশ্চয়ই জানো যে একবার ঘুরতে যে সময় লাগে এটাকে বলছি আমরা পর্যায়কাল। তো একটা জিনিস খেয়াল করো তো, এই বস্তুকণা একবার ঘুরলে কেন্দ্রে কত কোণ তৈরি করতে পারে? খেয়াল করো, এই যে 360 ডিগ্রি বা 2π। তাহলে আসলে আমরা এখান থেকে আমরা কৌণিক বেগের সমীকরণটা লিখব। তাহলে দেখো কৌণিক বেগ ওমেগা সমান কৌণিক সরণ কত ছিল? 2π, একবার ঘুরতে, আর সময় কত? টি। তাহলে এটি হচ্ছে আমার কৌণিক বেগের সমীকরণ 2π/t। এবার আসো, এই বস্তুকণা এই যে বৃত্তপথে ঘুরতেছে, তাহলে এই বৃত্তপথের দূরত্ব এটাকে আমরা পরিধি বলতে পারি। দেখো, তা তোমরা নিশ্চয়ই জানো বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের পরিধি 2πr। যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু বস্তুর একবার ঘুরতে সেই পর্যায়কালটি তার সময় লাগবে। তাহলে আমরা এখান থেকে রৈখিক বেগ ভি ইকুয়াল 2πr/t এই সমীকরণটা লিখতে পারি। তাহলে খেয়াল করো তো, এটাকে তুমি যদি 1 নং সমীকরণ ধরো আর এটাকে 2 নং ধরো, তাহলে দেখো তো 2কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে v/ওমেগা সমান আর আসে। দেখো যে 2π কাটা যায়, 2π আর এই 2π কাটা যায়, বা v সমান ওমেগা আর। তাহলে সবাই একটু সমীকরণটা খেয়াল করো, v সমান কি দাঁড়ালো? ওমেগা আর। তাহলে এইটাই হচ্ছে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে তোমরা সবাই একটা নোটটা লিখে রাখো, v ইকুয়াল ওমেগা আর। এখন দেখো এই জায়গায় বেগ ভেক্টর রাশি, রৈখিক বেগ ভি, ওমেগা কি বলো? কৌণিক বেগ, এটাও ভেক্টর রাশি। বৃত্তের ব্যাসার্ধ আর, এটাও ভেক্টর রাশি, এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। তাহলে আমরা এই সমীকরণের ভেক্টর রূপ লিখতে পারি। তাহলে আসলে দেখি ভেক্টর রূপটা কি হয়। তাহলে ভেক্টর লেখো, ভেক্টর রূপ, তাহলে এইভাবে লিখবা, বির উপর ভেক্টর চিহ্ন দাও, ওমেগার উপর ভেক্টর চিহ্ন দাও, আর এর উপরে ভেক্টর চিহ্ন দাও। তাহলে দেখো ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, উচ্চারণ করবা ওমেগা ক্রস আর। তাহলে এটি হচ্ছে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্কের ভেক্টর রূপ। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে ওমেগা এবং আর যে তলে আছে সেই তলে লম্ব বরাবর হবে ভি। যদি দিক পর্যালোচনা করো তাহলে খেয়াল করে দেখো তো, ওমেগা জানি কোন অক্ষ বরাবর xy, আর তো ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এই ওমেগা এবং আর যে তলে আছে তার লম্ব বরাবর হবে এডি, অর্থাৎ ভি এর দিক। তাহলে এইটাই হচ্ছে আমাদের রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এরপরের বিষয়টি হচ্ছে দেখো কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আসলে মুছে দেই, কেন্দ্রমুখী ত্বরণ খেয়াল করো সবাই।
কেন্দ্রমুখী ত্বরণ। এটা আমরা বৃত্তাকার গতির জন্যই বলবো। তাহলে একটা চিত্র আঁকায়, ধরো একটা বস্তুকণা বৃত্তপথে গতিশীল, কেন্দ্র ও, এরপরে আসো এই। তাহলে দেখো তো বস্তু এতে আছে, এটা আমরা পি দিলাম, তাহলে ব্যাসার্ধ আর। তাহলে খেয়াল করো আমরা এখানে কি দেখিয়েছি, ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে একটি বস্তুকণা গতিশীল। এখন খেয়াল করো এই বস্তুকণাটি যখন ঘুরতে ঘুরতে বিভিন্ন অবস্থানে আসবে, তাতে কিন্তু বেগের মান ঠিকই থাকবো, কিন্তু দিক ঠিক থাকবে না। খেয়াল করো বস্তুকণা যখন এতে আসে তখন বেগের দিক হবে এপি বরাবর। আবার এই বস্তুকণাটা যখন বিতে যাবে, ধরো এটা বি, তখন এখানে আরেকটা স্পর্শক আঁকাও, ধরে নাও এটা আমরা বিডি লিখলাম। বলো বস্তুকণা যখন বিতে আসে তখন বিডি স্পর্শ বরাবর এর বেগের দিক হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এতে বেগের মান যা, বিতেও তা, কিন্তু দিক কি এক না। এতে দিক হচ্ছে এপি বরাবর বেগের দিক, আর বিতে হচ্ছে বিডি বরাবর। তাহলে দেখো এই যে এখানে বেগের মান ঠিক আছে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, এই কারণে এই বস্তুকণার উপর একটা ত্বরণ সৃষ্টি হবে। আর এই ত্বরণের দিক হবে কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাই এটাকে আমরা নাম দিব কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে সবাই খেয়াল করো ত্বরণ কীভাবে সৃষ্টি হলো। দেখো এখানে কিন্তু সমদ্রুতিতে বস্তু গতিশীল, তাহলে বেগের মান কিন্তু সমান এতেও বিতেও, কিন্তু দিক সমান না। যেমন দেখো এতে দিক হচ্ছে এপি বরাবর আর বিতে দিক হচ্ছে বিডি বরাবর। তাহলে খেয়াল করে দেখো তো এপি স্পর্শক আর বিডি স্পর্শক একই দিকে কিনা, তা না, কিন্তু বিভিন্ন দিকে, ভিন্ন দিকে। তাহলে এই কারণে এখানে ত্বরণ সৃষ্টি হবে। আর এই ত্বরণকে আমরা নাম দিছি কেন্দ্রমুখী ত্বরণ, কেননা এই ত্বরণের দিক হচ্ছে কেন্দ্রের দিকে। এই যে দেখো কেন্দ্রের দিকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের দেখাবো এই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কি। এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস এই অধ্যায়ের মধ্যে। আর এটি দেখানোর জন্য আমরা এই চিত্রের সাহায্য নিব। তো চিত্রটা তোমরা আঁকাও আমার সাথে। এখানে থিটা ধরো, আর এই বিডিকে ই পর্যন্ত বর্ধিত করো। দেখো এই জায়গায় আমরা থিটা লিখলাম। তাহলে চিত্রটা কমপ্লিট করো সবাই। দেখো এ ও বি এটা থিটা ধরছি না, এতে করে বিইপি এই কোন থিটা জ্যামিতিকভাবে হয়ে গেল। তো এটা আমরা প্রমাণ করব একটু পরে, এই কোণ আর এই কোণ যে সমান, একটু পরে আমরা এটা প্রমাণ করব। তাহলে বলো এখন আমরা কি দেখতেছি, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। তাহলে সবাই শুরু করো, কিছু বর্ণনা আছে লেখো। লেখো ধরি ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে একটি বস্তুকণা ভি সমদ্রুতিতে ঘূর্ণায়মান, ভি সমদ্রুতিতে ঘূর্ণায়মান। বৃত্তপথের ব্যাসার্ধ কিন্তু আর, কেন্দ্র ও। আরও ধরি বস্তুকণাটি ঘুরতে ঘুরতে কোনো এক মুহূর্তে এতে আসলো, এ অবস্থানে। তাহলে এই অবস্থানে বেগের দিক হবে এপি বরাবর। আরও ধরি ক্ষুদ্র সময়, আরও ধরি ক্ষুদ্র সময় টি পরে বস্তুর অবস্থান বিতে হলো, তাহলে বিতে বেগের দিক হবে বিডি স্পর্শক বরাবর। এবার লেখো এপি ও বিডি স্পর্শকদ্বয়ের মিলন বিন্দু হচ্ছে ই। খেয়াল করো চিত্র। তাহলে ই কি বলো, ই হচ্ছে এপি স্পর্শক আর বিডি স্পর্শক এর মিলন বিন্দু। ধরি এ ও বি কোণ সমান থিটা, এটা ধরে নিলাম, কিন্তু এটা কোণের সরণ এ ও বি কোণ থিটা। এখন খেয়াল করে দেখো এখানে ও এ ই বি, সবাই খেয়াল করো, ও এ ই বি এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। খেয়াল করে দেখো। তাহলে আমরা লিখি ও এ ই বি বৃত্তস্থ চতুর্ভুজ হতে পাই।
খেয়াল করো তো এপি স্পর্শক কিন্তু, তাহলে আমরা ও এ পি এই কোণ 90 ডিগ্রি ধরতে পারি। আবার খেয়াল করো তো বিডি এটাও স্পর্শক, তাহলে আমরা ও বিই এই কোণ 90 ডিগ্রি ধরতে পারি। সরি, এখন বাকি আছে আর দুইটা কোণ, কি বলো সেগুলা? এ ও বি কোণ আর এ ই বি কোণ। তাহলে এখানে লিখতেছি দেখো, কোণ এ ও বি প্লাস কোণ এ ই বি, তাহলে ইকুয়ালটা আমরা 2 সমকোণ বা 180 ডিগ্রি লিখতে পারি। দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 2 কোণ মানে ও এ ই আর ও বি ই 90 ডিগ্রি 90 ডিগ্রি কত? 180 ডিগ্রি, 2 সমকোণ চলে গেল। আর বাকি আছে 2 সমকোণ, তাহলে বাকি 2 সমকোণ হবে এ ও বি এই কোণ আর এ ই বি এই কোণের যোগফল, যা আমরা বোর্ডে উল্লেখ করছি, দেখো যে লেখা আছে। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। দেখো আবার আরেকটা কোণ লিখতেছি, দেখো খেয়াল করবা, এ ই বি কোণ প্লাস বি ই পি কোণ, এটাও দেখো 2 সমকোণ। আবার খেয়াল করো এ ই বি কোণ প্লাস বি ই পি কোণ 2 সমকোণ। এটা কিভাবে 2 সমকোণ জানো কি? 1 সরল কোণ। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 সরল কোণ, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। তাহলে এখন দেখো তো 1 ও 2 নং সমীকরণে ডান পাশের 2 সমকোণ মিল আছে, তাহলে বাম পাশ সমান হবে। তাহলে তোমরা লিখে নাও 1 ও 2 হতে পাই এ ও বি কোণ প্লাস এ ই বি কোণ সমান এ ই বি কোণ প্লাস বি ই পি কোণ। তাহলে একটা জিনিস দেখো, উভয় পাশ থেকে এ বি চলে যায়, তাহলে থাকে কি? এ ও বি কোণ সমান বি ই পি কোণ। খেয়াল করে দেখো তো এ ও বি কোণের মান কিন্তু থিটা ধরা আছে, এই যে এখন আছে, তাহলে এটার সমান আমরা থিটা লিখতে পারি। দেখো চিত্রে তাই আমরা দেখিয়েছি আগেই যে এই যে দেখো খেয়াল করো বি ই পি কোণ এটা থিটা ধরছে, আসলে এই থিটাটা কিন্তু এই থিটারই সমান। এই যে দেখো এই সমীকরণ তাই বলে, এই যে খেয়াল করো এ ও বি কোণ সমান বি ই পি কোণ সমান হচ্ছে থিটা। আচ্ছা, এরপরে হচ্ছে এখন তোমরা ভেক্টর বিশ্লেষণ থেকে জানো যে বেগকে আমরা 2টি উপাংশে ভাগ করতে পারি, একটি হচ্ছে অনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উলম্ব বরাবর। একটা জিনিস খেয়াল করো তো, বস্তুকণাটি যখন বিতে অবস্থান করে তখন তার বেগ বিডি স্পর্শক বরাবর। খেয়াল করো তো বিডি স্পর্শক, এই যে দেখো অনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করছে, তাই আমরা বি বিন্দুতে বেগকে 2টি উপাংশে ভাগ করব। তাহলে একটি উপাংশ হবে এপি এর সমান্তরাল, আরেকটি উপাংশ হবে এ ও এর সমান্তরাল। তো এপি এর সমান্তরাল এটাকে অনুভূমিক উপাংশ বলবা, আর এ ও এর সমান্তরাল এটাকে উলম্ব উপাংশ বলবা। তাহলে আসো আমরা লিখি বি অবস্থানে বেগের অনুভূমিক উপাংশ এটা বিএক্স লেখো, বিএক্স সমান বি কস থিটা, এবং উলম্ব উপাংশ বিওয়াই সমান বি সাইন থিটা। তাহলে যে খেয়াল করো আমরা কিন্তু এটা লিখলাম ভেক্টর বিভাজন থেকে, বিশ্লেষণ থেকে। তাহলে কি লিখলাম বলো? বি অবস্থানে বেগকে 2টি উপাংশে ভাগ করছি, একটি হচ্ছে ভিএক্স যা আছে এপি এর সমান্তরাল, এটা অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ এ ও এর সমান্তরাল, এটা হচ্ছে বিওয়াই বি সাইন থিটা। সরি, তো তোমরা নিশ্চয়ই জানো আমরা শুরুতেই লিখছিলাম যে বস্তুকণা অতি ক্ষুদ্র সময়ে এ থেকে বিতে যায়। তাহলে অতি ক্ষুদ্র সময়ে যদি হয় তাহলে কোন অক্ষুদ্র হবে? তাহলে আমরা, তোমরা নিশ্চয়ই জানো ত্রিকোণমিতিতে এটি আছে যে কোণের মান ক্ষুদ্র হলে দেখো কস থিটা সমান 1 লেখা যায়, আর সাইন থিটা সমান শুধুই থিটা লেখা যায়।
তাহলে বলো কখন লেখা যায় এটা? কোণের মান যদি খুব ক্ষুদ্র হয়। তাহলে আমরা যদি ধরে নেই এ থেকে বিতে যেতে অতি ক্ষুদ্র সময় লাগছে, তাহলে কোণের মান থিটা এটাও ক্ষুদ্র হবে। তাহলে এখানে লিখো সবাই, অতি ক্ষুদ্র সময়ে থিটা এর মান ক্ষুদ্র হবে, তখন cos থিটা সমান 1 এবং sin থিটা সমান থিটা লেখা যায়। তাহলে এখন খেয়াল করো, cos থিটা মান কত লিখবা তুমি? 1, আর sin থিটা থিটা। তাহলে দেখো তো এই দুটো সমীকরণের রূপ কেমন হয়। তাহলে আমরা দেখো লিখতে পারি বি অবস্থানে bx সমান v এবং vy সমান b থিটা। এটা ইম্পর্টেন্ট লাইন কিন্তু, খেয়াল করো, bx সমান b, এই যে cos থিটা মান 1 বসাইছি, আর vy সমান b sin থিটার পরিবর্তে শুধু থিটা লিখছি। এখন আরেকটা হিসাব আছে এখানে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এ অবস্থানে ব্যাগকে 2 উপাংশে ভাগ করব। তাহলে এই অবস্থানে vx কত লিখবো? দেখো v, এবং vy সমান 0 লিখতেছি। কেন? খেয়াল করো, দেখো তো সবাই মনোযোগ দিয়ে, এ তে বেগ এপি স্পর্শক বরাবর না? তাহলে এপি কি বলো? অনুভূমিক। এখানে এটা মান b হয়েছে, আর vy বরাবর এর কোনো উপাংশ নাই, তাই এটা 0 হয়েছে। তাহলে এখন তোমরাই বলো, বস্তুকণা যখন এ থেকে বিতে যাবে তখন দেখো তো vx আর vy এর পরিবর্তন হিসাব করা যায়? তাহলে আশা করি সেটা। তাহলে আমরা এখন লিখব, তোমরা সবাই লেখো, বস্তুকণা যখন এ হতে বিতে যায় তখন লেখো, তখন vx এর পরিবর্তন v মাইনাস b সমান 0 হয়। দেখো, এবং vy এর পরিবর্তন v থিটা মাইনাস 0 সমান সমান b থিটা লেখো। নিচে তোমাদের মনে আছে vy এর পরিবর্তন এ ও এর সমান্তরাল হয়। তাহলে দেখো তো এ ও এর সমান্তরাল, তার এটা কেন্দ্রমুখী হলো না? তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে v থিটা অর্থাৎ vy এর পরিবর্তন এটা হবে কেন্দ্র অভিমুখে, এ ও বরাবর, এ ও এর সমান্তরাল বরাবর। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি, অতএব কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান ভি থিটা বাই টি। বলো ভি থিটা বাই টি কেন? কারণ আমরা আগে ধরেছিলাম বস্তুকণা অতি ক্ষুদ্র সময় টিতে এ হতে বিতে যায়, এখানে আমরা টিতে ভাগ করলাম। এটা সমান সমান আমরা নিশ্চয়ই লিখতে পারি, দেখো ভি ওমেগা। তোমাদের আজকে কৌণিক বেগের সংজ্ঞা লিখেছিলাম, খেয়াল করে দেখো, কৌণিক বেগ ছিল থিটা বাই টি, তাহলে আমরা ওমেগা দিয়ে লিখলাম। আবার এটাকে একটু মডিফাই করে লেখা যায়, দেখো ভি ইন্টু ভি বাই আর। আজকে তোমাদের পড়িয়েছি রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা ওমেগা সমান ভি বাই আর লিখলাম। তাহলে ইকুয়ালটা আমরা লিখতে পারি, দেখো ভি স্কোয়ার বাই আর। এইটি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমেলা। তাহলে কি হলো বলো, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই সমীকরণ থেকে আবার আরেকটু মডিফাই করা যায়, দেখো এই যে এখান থেকে ভি এর মান ওমেগা আর, আজকে পড়েছ ওমেগা, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারো, ওমেগা স্কোয়ার আর। তাহলে দেখো দুইটা সমীকরণই সঠিক। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কি হলো, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটাও সত্য, অথবা ওমেগা স্কোয়ার আর, এটাও সত্য। তাহলে এই পর্যন্ত হচ্ছে শিক্ষার্থীরা কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা এর প্রতিপাদন। এখন আসো কেন্দ্রমুখী ত্বরণ বলছি, কিন্তু ত্বরণ একটি ভেক্টর রাশি, তাহলে ত্বরণে কি থাকবে বলো, মানও থাকবে দিকও থাকবো। তো মান তো আমরা এই সমীকরণ দিয়ে নির্ণয় করতে পারবো, তাহলে দিক কি হবে? তাহলে দেখো ভেক্টর রূপ লিখি, সরি
কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর রূপ। তাহলে ভেক্টর রূপে তুমি লিখবা এ লিখে যে ভেক্টর চিহ্ন দাও মাইনাস ভি স্কোয়ার বাই আর আর ক্যাপ দিবা, অথবা এটাও লিখতে পারো এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটাও লেখা যায়। দেখো যে এখানে আর কিন্তু একক ভেক্টর আর এখানে আর হচ্ছে ভেক্টর, দুইটাই সঠিক। এর প্রশ্ন হচ্ছে মাইনাস কেন? একটা জিনিস খেয়াল করে দেখো তো, কেন্দ্রমুখী ত্বরণের দিক কেন্দ্রের দিকে আর ব্যাসার্ধের দিক কোন দিকে বলো? পরিধির দিকে, তাহলে বিপরীতমুখী হলো না, এই কারণে এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। তাহলে এই পর্যন্তই হচ্ছে শিক্ষার্থীরা কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা নির্ণয়। তাহলে আজকে আমরা যে সমীকরণটা শিখলাম এটার উপর ভিত্তি করে দেখো একটি গাণিতিক সমস্যা আছে। তাহলে তোমরা সবাই গাণিতিক সমস্যাটা লিখো, আমি মুখে বলি। তাহলে সবাই প্রস্তুত? লেখো গাণিতিক সমস্যা। বোরের হাইড্রোজেন পরমাণু মডেলে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 5.2 10⁻⁻11 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2.6 10⁻⁶ মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরছে। ইলেকট্রনের ব্যাসার্ধমুখী ত্বরণ বের করো। তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলি, দেখো বোরের হাইড্রোজেন পরমাণু মডেলে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 5.2 10⁻⁻11 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2.6 10⁻⁶ মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে। ইলেকট্রনের ব্যাসার্ধমুখী ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো তো শিক্ষার্থীরা, আজকে যে সমীকরণটা পড়েছি এটা দিয়ে এটা সমাধান করা যায়। কেননা দেখো এই যে ব্যাগ দেওয়া আছে, তা তোমরা দেওয়া আছে লেখো ভি সমান এত আর সমান এত। তাহলে লেখো আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আসলে মান বসাই 2.6 10⁻⁶ এটা স্কোয়ার হবে, আর হচ্ছে 5.2 10⁻⁻11। তাহলে এটির রেজাল্ট হচ্ছে 1.3 10⁻23 একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সূত্র লিখলাম, এটা দেওয়া আছে লিখবা, এরপর মান বসাও, ক্যালকুলেশন করলে এটা আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইমাত্র যে গাণিতিক সমস্যাটা শেষ করলাম, সমাধান করলাম, এটা কিন্তু আসলেই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা থেকেই আসছে। তো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই শেষ করতেছি। তো তোমরা সবাই ভালো থাকো এবং নিরাপদ স্থানে থাকো। ধন্যবাদ সবাইকে।